আমি সরাসরি চলে যাব। আমার সঙ্গে লন্ডন থেকে রয়েছেন অনলাইনে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার, কথা বলবো তার সঙ্গে। নিঝুম বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরো একবার। নিঝুম বাবু, এই যে প্রচারণাটা, ইউনূস তো এমনিতেই যখনই কোনো বিদেশ সফর করেন বাংলাদেশি মিডিয়াতে এবং তার ব্যক্তিগত যে প্রচারণাগুলো আমরা দেখতে পাই, তাতে করে মোহাম্মদ ইউনূসকে একটা ভীষণ উঁচু জায়গায় দেখানো হয় যে তিনি সবাইকে একেবারে নিজের বশে করে নিয়েছেন, তিনি সবাইকে একবারে নিজের হাতে করে নিয়েছেন, বিশ্বজয় করে ফেলেছেন। এই যে বিমস্টেকের মঞ্চ, এই মঞ্চে মোদির সঙ্গে ইউনূসের হাত মেলানো, পাশাপাশি বসে আলোচনা করা কিছু একটা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমার মনে হয় একটু প্রি ঘটনাগুলো একটু বলে নেওয়া ভালো, যে এই বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার জন্য এক ধরনের কূটনৈতিক প্রবল আকুতি ইউনূসের বা তার ইউনূসের যে দখলদার বাহিনী আছে, তাদের যে টোকাই সরকার আছে, তাদের পক্ষ থেকে প্রবলভাবে ছিল। এটা সম্ভবত রিটারেট হয়ে যাচ্ছে, আপনারা সবাই এটা খুব ভালোভাবে জানেন। ভারত একটা পর্যায়ে আসলে এইটা নিয়ে নানানভাবে ভেবেছে, তারা সময় নিয়েছে এবং তারা এই ব্যাপারগুলো সাথে সাথে জানায়নি, এবং এটা নিয়ে পত্রপত্রিকাতে প্রচুর লেখালেখি হয়েছে যে এই যে এপ্রিল 3 আর 4 যেই মিটিংটা হচ্ছে, সেখানে শ্রী নরেন্দ্র মোদী আসলে এই দখলদার বাহিনীর প্রধান ইউনূসকে সময় দেবে কি দেবে না। আমরা পরবর্তী সময় আমাদের বিভিন্ন তথ্য মারফত গুলো জানতে পেরেছি যে তার যে মূলত তার ফরেন অ্যাফেয়ার্স গুলো যিনি দেখেন, যে দুইজন তৌহিদ সাহেব এবং হচ্ছে যে লামিয়া মোর্শেদ, এরা দুজন প্রবলভাবে লবিং করেছে নানানভাবে চেষ্টা তদবিরের পরে, এবং কিছু জায়গাতে আপনারা কনভিন্স করতে পেরেছে। এবং এই মিটিংটা হওয়াটা বড় একটা ব্যাপার। যেই জায়গাটা এই দখলদার বাহিনীর পক্ষ থেকে ছিল, সেটা আপনি শুরুতেই আসলে খানিকটা ইঙ্গিত দিয়েছেন। এইটা যে আসলে মিটিং এর থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শো অফের ব্যাপারটা, যে ভারতের সাথে ভারত যেমন এক ধরনের অবস্থানে সবসময় ছিল যে বাংলাদেশের সাথে তারা কোনো ধরনের কূটনৈতিক আলোচনাতে যাবে না বা কোনো ধরনের ডিলিংসে যাবে না একটা নির্বাচিত সরকার ছাড়া, যে এটা ইতিমধ্যেই ভারতের সেনা প্রধান, তারপরে তাদের যে কূটনৈতিক মহল থেকে স্পষ্ট করে সেটা বলা হয়েছে কয়েক সপ্তাহ আগেও। কিন্তু এই বিমস্টেকের এই মিটিংটাতে বা এই মিটিংটা শেষ পর্যন্ত হলো কেন, এটা বলার পরেও অনেকের কাছে এক্সপেক্টেড ছিল হয়তো বা এই ধরনের কোনো মিটিং হবে না। দেখুন, আপনি উত্তরটা পেয়ে যাবেন বিমস্টেকের যে পুরো মিনিংটা, সেটা যদি আপনি একটু পর্যালোচনা করেন, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই তো হচ্ছে বিমস্টেক। এবং বিমস্টেকের কিন্তু সদর দপ্তরটা বাংলাদেশেই অবস্থিত। বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার অফ বে অফ বেঙ্গল। এটাকে ঘিরে যত রকমের রাজনীতি, উন্নয়ন কার্য যা যা আছে, তার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বড় স্টেক হোল্ডার। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে যেই কূটনীতিটা নিয়ে একটা দীর্ঘ সময় ধরে আলাপ করা হচ্ছে, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ও এটা নিয়ে প্রবলভাবে কথাবার্তা হয়েছে, এবং এক ধরনের প্রেশার আমরা লক্ষ্য করেছি মার্কিন সাইড থেকে, আমেরিকার সাইড থেকে কোয়াডে যোগদানের ব্যাপারে। এই বে অফ বেঙ্গলের নিরাপত্তার ক্ষেত্রে একটা জোটও আছে, কোয়াড, যেটা বলেছি, যেখানে ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই চার দেশের একটা জোট আছে সেখানে। ফলে এই জায়গার একটা বড় ধরনের স্টেক হোল্ডার ভারতও। আমি তো অপেক্ষা করছিলাম যে শ্রী নরেন্দ্র মোদীর সাথে এই দখলদার বাহিনীর প্রধানের সাক্ষাৎ কেন হচ্ছে না, একটা সাক্ষাৎ হওয়া উচিত। অনেকেই অনেক কথা বললেও আমি মনে করেছিলাম যে একটা সাক্ষাৎকার বা একটা দেখা হওয়া খুবই জরুরি। এই কারণে জরুরি যে নরেন্দ্র মোদী আসলে এটা বুঝিয়ে দেওয়া প্রয়োজন, কয়েকটা ব্যাপার তাকে তো বুঝিয়ে দেওয়া প্রয়োজনই। আসলে তাদের অবস্থান এখনো আমরা ভারতের তরফ থেকে হয়েছে, সেটা আমি বিস্তারিত অন্তপক্ষে জানি না। বাংলাদেশের একটা প্যারট আছে, এত কথা বলে, এত টকেটিভ এবং বাচাল, যে প্রেস সচিব, যে কথিত দখলদার বাহিনীর প্রেস সচিব শফিকুল আলম,
এই লোকটি না হতে পেরেছে কূটনৈতিক, না এমনকি টোকাইটাও সে ঠিক মতো হতে পারেনি। এত কথা, এত বাজে বকে এবং এত মিনিংলেস কথাবার্তা বলে এই লোকটা। বেশ, আপনি যখন এই প্রেস সচিবের বক্তব্য উত্থাপন করলেনই, একবার আপনাদের শোনাবো, আমাদের দর্শকদের শোনাবো যে এই শফিকুল আলম মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি কি বলছেন, শুনুন। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শুনলেন তো নিঝুম বাবু, মানে বাংলাদেশের স্বার্থ সম্পর্কিত নাকি অনেক, শেখ হাসিনা নিয়ে কথা হয়েছে। মানে আমি খুব অবাক লাগছে যে মোহাম্মদ ইউনূস সত্যি কি এই সমস্ত কথা বলতে পেরেছেন? দেখুন, এখানে মিটিংটা কতক্ষণের হয়েছে? খুবই অল্প সময়ের একটা মিটিং হয়েছে মনে হয়। হ্যাঁ, একদম হাতে ধরা একটা অল্প সময়ের মিটিং হয়েছে। এত অল্প সময়ের মধ্যে হয়তোবা পয়েন্ট আকারে ইস্যুস গুলো সামনে তারা এনেছে, এজেন্ডাটা সামনে এনেছে, কিন্তু একটা ফলপ্রসূ মিটিং তখনই হয় যখন প্রত্যেকটা বিষয়ে আলাদা করে দীর্ঘ আলোচনা এবং সেগুলোর এক ধরনের সিদ্ধান্ত আসে। ইন্টারন্যাশনাল যে কোনো দেশের সাথে যে কোনো দেশের মিটিং এর ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা আমরা সেটিকেই বলতে পারি যখন প্রত্যেকটা এজেন্ডা বা এজেন্ডার সাথে যেসব আপনার নীতি নির্ধারণী প্ল্যানগুলো আছে সেগুলো পাস হয় এবং দুই দেশের ঐক্যমত্যে পৌঁছানোর একটা ঘটনা ঘটে থাকে, তখন সেই আলোচনাগুলোকে আমরা ফলপ্রসূ বলবো। তো দখলদার বাহিনীর কাছে ফলপ্রসূ পুরো ব্যাপারটা হচ্ছে ভারতের কাছে এই ইস্যুগুলো তুলতে পেরেছে। মাথায় রাখতে হবে, ভারতের কাছে এই ইস্যুগুলা তুলতে পারা এটাই তাদের কাছে একটা ফলপ্রসূ ডিসকাশন। সেখানে ভারতের তরফ থেকে এইটা আসলে কতটুকু তারা কি করবে, এগুলো তারা আমলে নিয়েছেন কিনা, তাদের পরবর্তী সিদ্ধান্ত কি, সেগুলো জানবার কোনো বালাই নাই। শুধুমাত্র আমরা বলতে পেরেছি। হ্যাঁ, পরীক্ষার খাতাতে যখন প্রশ্ন আসে তখন অনেকেই যেটা করে, সময় থাকে না তার হাতে, ধরেন 2 মিনিট আছে, প্রশ্ন বাকি আছে 3টা, তখন অনেক ছাত্রছাত্রীরাই আছে যে প্রশ্নের উত্তর এক লাইনে লিখে যায়। হ্যাঁ, দুঃখিত, আমি প্রশ্নের উত্তরটা দিতে পারছি না সময় স্বল্পতার জন্য। হ্যাঁ, আমি এটা জানতাম কিন্তু বলতে পারছি না সময় স্বল্প। তো বাসাতে এসে সে মনে করে যেহেতু সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে ফলে তার পরীক্ষা ভালো হয়েছে। তো এই দখলদার বাহিনীর কথা হচ্ছে যে এই আপনার সামান্য সময়ের একটা মিটিং, সেই মিটিং এর মধ্যে ইস্যুস গুলো তুলতে পেরেছে এবং আমরা ইনফ্যাক্ট আমরা শিওরও না আসলে সেখানে এক্স্যাক্টলি কি কথা বলা হয়েছে। ভারতের তরফ থেকে আমরা যদি কোনো প্রেস ব্রিফিং দেখি এবং ভারতের তরফ থেকে যদি আমরা কোনো ধরনের পরবর্তী সময়ে আমরা দেখি, সেটাকে আমি ক্রেডিবল মনে করব। ভারতের পররাষ্ট্র দপ্তরের একটা ব্রিফিং এর জন্য আমি অপেক্ষা করছি যে তারা সেখানে কি বলেন। না, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, কিন্তু সেখানে স্পেসিফিক ভাবে বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশের তরফ থেকে এই সমস্ত যে বলা হয়েছে বা এই নিয়ে আলোচনা হয়েছে এর কোনো রকমই কোনো উল্লেখ নেই। সুতরাং মানে এটা আমরা বলতে পারি যে এই যে নিঝুমবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশের মানে ইউনূসের যিনি প্রেস সচিব খুব ভুলভাল বকেন এবং বকেই চলেন তোতা পাখির মতো, মোটামুটি সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবারে যেই আলোচনাটায় আসবো আমাদের পরের পর্বে নিঝুমবাবু, সেটা হচ্ছে গিয়ে যে মোদিকে কাছে পাওয়া মানেই বিশাল একটা ব্যাপার হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের জন্য। যেরকম আমি শুরুতে বললাম যে বাংলাদেশি মিডিয়া এবং বিশেষত বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের যারা বিভিন্ন প্রচার মাধ্যমের জন্য লড়াই করছেন, তার ইমেজ বিল্ড আপের কাজ করে চলেছেন, তারা ভীষণ রকমভাবে সচেষ্ট যে যেখানেই ইউনূস যান সেখানেই তিনি যুদ্ধ জয় করে চলে আসেন, এরকম একটা অ্যাটিটিউড তৈরি করার।
আর এই জায়গা থেকে তাদের এবারে লক্ষ্য হচ্ছে মোদিকে মিটিং করা মানেই, মোদির সঙ্গে মিটিং করা মানেই মোদি আমাদের বসে। সত্যি কি তাই? আসছি পরের আলোচনায়। আচ্ছা রিজুম বাবু, একটা মানে যদি হাস্যকর মনে করেন তাহলে কিন্তু মানে হাস্যকরই, কিন্তু মানে যেরকম বাংলাদেশি মিডিয়া এবং ইউনুসের এই প্রেস সচিব এবং তাদের তরফ থেকে যেগুলো লামিয়া মোর্শেদ এরা যেরকম ভাবে সবকিছু তৈরি করেন, যেরকম ইমেজ বিল্ড আপ করেন, সেটাকে যদি আমি সত্যি ধরি, কোনো তর্ক যুক্তির দিকে যাচ্ছি না, যদি সত্যি বলে মেনেও নিই, তাহলে কি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসের সঙ্গে তার মানে ভালো সম্পর্ক রেখে একদম মানে ইউনুস যেটা বলবেন সেই রকম ভাবে তিনি করবেন? আর যদি সেটা হয় তাহলে হাসিনাকেও তো প্রত্যর্পণ করতে হয় বাংলাদেশের কাছে। মানে এটার কি মানে এটা শুনেই কি আপনার হাসি পাচ্ছে, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আপনি খুঁজে পাচ্ছেন? শোভনদা, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ভারতের এই মিটিংটা আমি আগেই বলেছি যে আমার কাছে এক্সপেক্টেড ছিল অনেক আগেই, যে এই জিনিসটা বলা যে এই দখলদার বাহিনীকে, আমি বাংলাদেশ বলবো না, খেয়াল করে দেখবেন আমি বাংলাদেশ বলছি না, আমি বলছি দখলদার বাহিনী। এই দখলদার বাহিনীকে বুঝিয়ে দেওয়া বা বলা, সেগুলোর কারণেও মিটিং হওয়াটা জরুরি। এবং আমি মনে করি যে এই মিটিং না, সামনে আরো মিটিং হবে, এবং সেই মিটিং এ ইতিমধ্যে ভারতের কূটনৈতিক মহল থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অনির্বাচিত সরকারের সাথে আসলে কোনো ধরনের বড় কোনো ইস্যুতে যাবে না। দেখুন, বাংলাদেশের মিডিয়াতে সারাটাক্ষণ নরেন্দ্র মোদী, বিজেপি এবং সরকারকে, ভারতের সরকারকে নানানভাবে গালমন্দ সমালোচনা, তারপরে সোশ্যাল মিডিয়াতে তো নোংরা ভাষাতে শ্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়, নানানভাবে আক্রমণ করা, আপনি জানেন সেটা কমিউনাল আক্রমণ, সাম্প্রদায়িক আক্রমণ, তাকে নিয়ে তার ব্যক্তিগত চরিত্র খণ্ডন থেকে শুরু করে অনেক কিছু। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখনই এই মিটিংটা হলো তখনই বলা শুরু করলো, দেখেছেন, দেখিয়ে দিয়েছে, দেখেছেন মিটিং শেষ পর্যন্ত হয়েছে। অর্থাৎ সেই মিটিংটা হওয়াটা অনেক বড় একটা ব্যাপার দাঁড়িয়েছে। তো যাকে নিয়মিত, যার চরিত্র খণ্ডন, চরিত্র অ্যাসাসিন করা হয়, যাকে নিয়ে নোংরা কথাবার্তা বলা হয় বাংলাদেশের বা এই দখলদার বাহিনীর মিডিয়াতে, সেই মানুষটার সাথে যখন মিটিং হয়, তখন সেটা যখন একটা বড় ধরনের হেডলাইনে পরিণত হয়, বুঝতে হবে যে ভেতরে ভেতরে এটা ছিল একটা চরম আকাঙ্ক্ষিত একটা ব্যাপার, যে নরেন্দ্র মোদীর সাথে কবে দেখা হবে। এই আকাঙ্ক্ষার কথা লুকিয়ে এই না পাওয়ার বেদনার জন্য সারাটাক্ষণই আপনার গালিগালাজ করা হয়। যখন হাতে পেয়ে যায় তখন সেটা নিয়েই হেডিং শুরু হয় যে দেখেছেন আমরা কত বড় মানুষের সাথে মিটিং করেছি। আচ্ছা, এগুলো আলোচনাটা হয়েছে চটুল আলোচনা, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে দখলদার বাহিনীর মিডিয়া কি বলছে না বলছে। আমি আসলে মূল ব্যাপারটাতে ফোকাস করতে চাই, যেটা সাধারণ মানুষ বুঝতে চান, যে এই মিটিংটার মধ্য দিয়ে কি এই ধরনের কোনো মেসেজ গেল যে ভারতের সরকার বর্তমানে এই অনির্বাচিত সরকারকে এক ধরনের বৈধতা দিয়েছে? এটাই তো শেষমেশ মানুষ এটা জানতে চায়, এবং এইটা নিয়ে এক ধরনের সুখ অনুভব করতে চায় বা প্রশান্তি লাভ করতে চায়, যে এর ফলে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যহীন হয়ে গেলেন বা মাননীয় প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। এইটাই তো এন্ড অফ দ্য ডেতে এইটাই হচ্ছে জিস্ট, আমি যদি ভুল না বুঝে থাকি। দেখুন, মার্কিন রীতিতে একটি কথা আছে যেটা মনে হয় আজকে একটু দর্শকদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, এবং তারা নিশ্চয়ই এটা নিয়ে গুগল করবে। সেই নীতিটার নাম হচ্ছে টু ট্র্যাক থিওরি। 1974 সালে যখন কিসিঞ্জার বাংলাদেশে এসেছিল, তখন কিসিঞ্জার বাংলাদেশকে সাহায্য করবে, বাংলাদেশের সাথে আছে, আপনার তাদের সাফল্য কামনা করে, এই ধরনের কথা যেমন বলছিল, অন্যদিকে বাংলাদেশের প্রতি তাদের যে নীতি সেটাও তারা পেছনের দরজা দিয়ে করছিল। আমি বলছি না যে ভারত ওই একই কাজই করছে, ভারত পেছনে ষড়যন্ত্র করছে, এটা আমি মনেও করি না। ষড়যন্ত্রের কিছু নেই, ভারতের ভাষ্য তো খুবই পরিষ্কার। ভারতের ভাষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার ক্ষমতাতে না এলে যেই সরকারের সাংবিধানিক অসঙ্গতি রয়েছে তাদের সাথে আসলে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে নানান ধরনের ডিলিংস, এগুলো অসম্ভব হয়ে পড়বে না। হ্যাঁ, এখন এই কথাগুলো বলার জন্য ভারতকে, এই দখলদার বাহিনীকে অ্যাড্রেস করতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভারত যদি এই সরকার এই দখলদার বাহিনীকে অ্যাড্রেস করে, তাহলে তো শেষ পর্যন্ত এই অবৈধ সরকারকে মেনে নিল না।
আমরা আপনার বাংলাদেশের তরফ থেকে যখন মিয়ানমারে আপনার জান্তা সরকার বছরের পর বছর আপনার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তখন বাংলাদেশের সরকার তাদের সাথে যোগাযোগ করেনি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যোগাযোগ করেনি? করেছে। যোগাযোগ করার মানে এই না যে সহযোগিতা করা। সুতরাং আমি যে জিনিসটা মনে করি যে ভারত কোন দলের সাথে আলাদাভাবে আনুগত্য পোষণ করে এটা আমি মনে করি না, কিন্তু ভারত তার বন্ধু গোষ্ঠী, বন্ধু সেগমেন্ট এটা খুব ভালো করে জানে। ভারত বাংলাদেশের সাথেই বরাবর সম্পর্ক করেছে, সুসম্পর্ক রেখেছে। যদিও একটা পক্ষ বারবার বলতে চায় যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখেনি, আওয়ামী লীগের সাথে পার্টিকুলারলি সম্পর্ক রেখেছে, এগুলো এক ধরনের প্রোপাগান্ডা। আমি মনে করি যে ভারত সবসময় বাংলাদেশ নির্বাচিত সরকারের সাথেই সম্পর্ক রাখে, এবং সেই জিনিসটা যে জানান দেওয়া জরুরি, তার জন্য মিটিং হওয়া জরুরি। এবং আপনার মাসের পর মাস একটা তীব্রভাবে তারা চেষ্টা করেছে, এবং তারা কিছু সুনির্দিষ্ট পয়েন্টও বলেছে যে এই পয়েন্ট সলভ হওয়া দরকার। এখন এই যে আপনার এই প্যারট যে তোতা পাখির মতো বারবার বলছে শফিকুল, এগুলো সে বলছে বাংলাদেশের পিআর এর জন্য। এগুলো বাংলাদেশের সাধারণ জনগণ এইটা শুনে নাচবে, এইটা শুনে খুবই আনন্দিত হবে, বাংলাদেশের জনপ্রিয়তা তার বৃদ্ধি পাবে, এই ধরনের সংকল্প থেকে এগুলো বলছে। এগুলোকে আপনি আসলে ফেলে দিতে পারেন। আমাদের মূল জিস্ট দেখার বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের এই মোমেন্টকে কিভাবে দেখে, ভারত বাংলাদেশের সামনের রাজনীতিকে কিভাবে বিশ্লেষণ করে, এবং আমি যে টু ট্র্যাক থিওরিটা বললাম এইটা একটু আপনি বুঝে নেবেন, জেনে নেবেন যে ভারত তার যে আসল যে কর্মপন্থা বাংলাদেশের ক্ষেত্রে সেটা কোনোভাবেই আজকের এই মিটিং এর মাধ্যমে রিফ্লেক্ট করেনি, বা সেটার ব্যত্যয় হয়নি। সো ভারতের যেই নীতি আছে বাংলাদেশের প্রতি এই মুহূর্তে, আমার ধারণা সেটা খুব স্ট্রংলি আছে। ব্যক্তিগতভাবে জানাশোনার মাধ্যমেই আমি কথাটা এত স্ট্রংলি বলতে পারছি। আমি জানি যে ভারত বাংলাদেশের ব্যাপারে ভারতের চিন্তা কি, আমি এও জানি ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে, সুশাসন নিয়ে, এগুলো নিয়ে ভারতের এক ধরনের মতামত আছে, যেটা ভারত স্পষ্ট করেছে এবং ভবিষ্যতে আরো করবে। ভবিষ্যতেই দেখতে পাবেন যে এই মিটিং এর আসল মাজেজা কি, কি হয়েছে না হয়েছে। ফলে এই যে পিআর এর জন্য বলে বেড়ানো যে ফলপ্রসূ হয়েছে, খুবই ভালো। কেউ যদি মনে মনে মন কলা খেতে চায়, কেউ যদি আপনার দিনের বেলাতে তারাগুনে আনন্দ পেতে চায়, তাহলে তো খুবই ভালো। আমি তো পাগলের যে এই মনের সুখ, এইটাকে যদি আমি বাধা দেই, তাহলে পাগল দেখা যাবে যে আপনার নৌকা ডুবিয়ে দিয়েছে, আপনার নৌকা টান দিয়েছে। আমি ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্নে আপনার কাছে আসবো। সেটা হচ্ছে, আমরা এর আগে অনেকবার অনেক বিশ্লেষক, অনেক রাজনৈতিক বোদ্ধা, বাংলাদেশের অনেক সুধী মানুষ আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই একটা কথা বলছেন, কোথাও যেন একদম শুরু থেকে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি থেকেই তারা বলছেন কোথাও যেন মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে একটা কাঠের পুতুল করে পাঠানো হয়েছে, এবং তাকে যেরকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তিনি ঠিক সেই রকমভাবেই করছেন। তার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকে যখন প্রধানমন্ত্রী সৌজন্যের খাতিরে, আমি জানি বাংলাদেশেও এটাকে ভীষণ রকমভাবে হাইলাইট করা হচ্ছে, ইউনূসকে দেখে, মোহাম্মদ ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন। আরে ভাই, এটাই তো একটা সৌজন্যতা, এই সৌজন্যতাটা করেছে ভারত। এবং তার পাশাপাশি মানে এটাও দেখার মতন বিষয়, মোহাম্মদ ইউনূস আসলেন লেট করে, মোদির সঙ্গে হাই হ্যালো হলো, সৌজন্য বিনিময় হলো। সেই সময় প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রীর হাতে কিছু ছিল না, কোনো কাগজ ছিল না। লামিয়া মোর্শেদ, যাকে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি নিজুমদা, সেই লামিয়া মোর্শেদ কিছু কাগজপত্র মোহাম্মদ ইউনূসের হাতে ধরিয়ে দিলেন। মানে এই যে কাঠপুতলি কিরকম ভাবে খেলছে, সেটা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে প্রমাণিত হয়। দেখুন, নরেন্দ্র মোদী বা ভারতের পক্ষ থেকে এই এক দস্তা কাগজেরও কোনো প্রয়োজন নেই, কোনো নোটেরও প্রয়োজন নেই। এটা তাদের কাছে একটা গুরুত্বহীন। আমি আপনাকে যখনই বলছি যে টু ট্র্যাক থিওরির কথা, দেখুন কূটনৈতিক কিছু শিষ্টাচার আছে। কেমন? সেই শিষ্টাচার অনুযায়ী আপনি যতই অপছন্দ করেন না কেন, এমনকি ধরেন পাকিস্তানের সাথে ভারতের একটা দীর্ঘ সমস্যা সংকুল একটা সম্পর্ক আছে, এটা তো আমরা জানি। তো ভারতের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন দেখা হন, তাহলে কি একজন বসে থাকে আর একজন দাঁড়িয়ে থাকে? ব্যাপারটা অমন না। যে কোনো রাষ্ট্রের সাথে একটা কূটনৈতিক শিষ্টাচার থাকে। এই জিনিসগুলো যারা জানেন না, যারা এই জিনিসগুলো নিয়ে আবার বড় বড় হাইলাইট করে বলে, তাদের ব্যাপারে আসলে সম্বন্ধে আমরাই বা কি বলতে পারি, কি বলার আছে? দেখুন, এই মিটিংটা
যদি মনে করে যে এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, এই 10-5 মিনিটের মিটিংটা যদি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে, এই কাগজের এতগুলো চোথা নিয়ে এসে যদি মনে করে যে প্রত্যেকটা ইস্যু রিজলভ হয়েছে এবং এই প্রসঙ্গগুলো তুলতে পারাটাই যদি সফলতা মনে করে একটি দখলদার বাহিনী, তাহলে সেখানে আমার বিশেষ কিছু বলা নেই। আমার কাছে মনে হয় আজকের এই মিটিংটার ফলে পরে সময় আমাদেরকে বলে দেবে যে কোথায় যাচ্ছি। এবং আমি আজকে বারবারই একটা কথা বলেছি, চতুর্থবারের মতো আবার বলছি, এই 2 ট্র্যাক থিওরির কথা। এই 2 ট্র্যাক থিওরিটা হচ্ছে যে ভারতের একটা নীতি আছে যেটা মূল নীতি। আপনি এখন এটা যে সামনে দেখলেন একটা ট্র্যাক, পিছনে তাদের আরেকটা ট্র্যাক আছে, যেটা আমরা এর আগেও মার্কিন নীতিতে দেখেছি। এইটাকে হেনরি কিসিঞ্জার তার একটি গ্রন্থ আছে, দ্য ট্রায়াল অফ ক্রিস্টোফার হিচিন্স তার একটি গ্রন্থ আছে, দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। সেই গ্রন্থে এই থিওরিটার কথা আমাদেরকে সবার আগে বলেন, দ্য ট্রু ট্র্যাক থিওরি। ভারতের বাংলাদেশ সম্পর্কিত ডেফিনেটলি পরিকল্পনা আছে, চিন্তা আছে, ভাবনা আছে, যেটার প্রকাশ ওই তার এরকম লামিয়া মোর্শেদও প্রয়োজন নেই, কিংবা জয়শঙ্করও এসে অনেকগুলো কাগজ দিয়ে যাবে না, নরেন্দ্র মোদী সেখানে অনেকগুলো কাগজপত্র নিয়ে ইউনুসকে জানানোর কিছুই নেই। এ থেকেই প্রমাণিত হয় যে তিনি কতটা অ্যালুফ, নির্লিপ্ত ছিলেন, তিনি কতটা ভাবলেশীন ছিলেন। কারণ তার তো প্রয়োজন নেই, তার কাছে তো এটা কোনো গুরুত্ব বহন করে না। বাংলাদেশে যেমন একটা সাজ ঈদের রব পড়ে গেছে, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছি, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছি, ভারতের তো এটার প্রয়োজন নেই যে ইউনুসের সাথে দেখা হয়েছিল। আপনি দেখেছেন ভারতের মিডিয়া, তারপর ভারতের তাদের যে সরকারি টুইটার আছে বা ইউটিউব আছে, সেখানে আপনার কোনো উচ্ছ্বাস দেখেছেন? কোন ধরনের এই ধরনের কোন তোতাপাকি দেখেছেন? এখানে দেখুন আর একটা বিষয়, আপনি হেনরি কিসিঞ্জারের কথা বললেন, তো তার একটা মানে খুব সুন্দর একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একজন কারাপ্টেড একজন মানুষ, সে তার আশপাশের সবকিছুকেই কারাপ্ট করে দেয়, সবকিছুকেই সে দুর্নীতিগ্রস্ত করে দেয়। এবারে একটা জিনিস ভাবুন, মানে এই যে কারাপশনের যে জায়গাটা, সেটা তো মানে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এটা আজকের না, বহু পুরনো একটা অভিযোগ, এবং তার প্রশাসন কিভাবে চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে যখনই এই ধরনের আলোচনাগুলো হয় না, তখনই মানে ইউনুসের সঙ্গে ভারতের আলোচনা শুরু, উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে ভারতের অফিসিয়ালদের আলোচনা শুরু, এই সমস্ত আলোচনাগুলো যখনই হয় তখন কতগুলো কম্প্যারিজন চলে আসে। যেরকম এই জুনটা প্রশাসন, মিয়ানমারের যে জুনটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই জুনটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সেটাকে যখন ভারত স্বীকৃতি দিতে পারে, স্বীকৃতি নয় মানে অফিসিয়াল যদি কোনো এইরকম সাইডলাইন টক হয় বা কিছু হয়, সেটাকে যদি একটা ধার্য করা হয়, বা আপনার স্মরণে থাকবে ভারতের বিদেশ সচিব তিনি দুবাইয়ে চলে গিয়েছিলেন, সেখানে তালিবান অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়ালদের সঙ্গেও কিছু কথাবার্তা হয়েছে। বাংলাদেশি মিডিয়ায় এগুলোকে ফলাও করে দেখানো হচ্ছে যে ভারত যদি ওটা করতে পারে, তাহলে মোহাম্মদ ইউনুসের অ্যাডমিনিস্ট্রেশনকে একদম অফিসিয়ালি স্বীকৃতি দিতে সমস্যা কোথায়? এ বিষয়ে আপনার কি মতামত? আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখুন, ভারতের সাথে যদি আমরা ভারত এবং বাংলাদেশ দুটোকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখি, ভারতের সাথে কি এখন বাংলাদেশের বাণিজ্য হচ্ছে না? আমি গত 7-8 মাসে দেখেছি যে দফায় দফাতে ভারত থেকে বাংলাদেশে কত মেট্রিক টন চাল আসছে, তারপরে ব্যবসা বাণিজ্য, চাল বলেন, তারপরে আটা বলেন, চিনি বলেন, সেগুলো সবই কিন্তু চলছে। তার মানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে নানান ধরনের আপনার সম্পর্ক রয়েছে। গঙ্গার সাথে গঙ্গা চুক্তি যেটা রয়েছে ভারতের সাথে, সেটাও এই সূত্রগুলোর ভাষ্য মতে সেটাও প্রায় মেয়াদ, এটা তো রিনিউয়ালের ব্যাপার আছে। তাহলে সেটা নিয়েও সেটা তো একটা ইস্যুস। তারপরে তিস্তা প্রসঙ্গ আছে, তারপরে বাংলাদেশের অনেকগুলো প্রসঙ্গ আছে যেটা সম্পর্কিত। সুতরাং ভারত বাংলাদেশের যে নানান ধরনের চুক্তি, নানান ধরনের ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলা যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের বহমান থাকে, চলতে থাকে, অন্যদিকে ওই পার্টিকুলার দেশ আরেকটা পার্টিকুলার দেশের ব্যাপারে তাদের ইন্টারনাল ডিপ্লোম্যাসিটা কিভাবে চলবে, এইটা এক ধরনের নীতি থাকে। আমেরিকানদের এক ধরনের নীতি আছে না বাংলাদেশের ব্যাপারে? আপনি দেখতে পাচ্ছেন যে কয়দিন আগে আপনার ইউনুস সেখানে গেল, ভাষণ দিল, কই কালকে তো 37% ট্যাক্স আরোপ করে বসেছে। তাহলে আপনি বলতে পারেন না যে তার মানে কি এই নীতিগুলো এক রকমের ব্যাপার,
যেটা যেটা তাদের নানা ধরনের স্ট্র্যাটেজিক্যাল স্টেপ গুলোতে আপনি দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে ধরেন জাতিসংঘের একটা অধিবেশন বসেছে, সেখানে হাজার হাজার সৌজন্যতার খাতিরে, হ্যাঁ, আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে অনেক সাইডলাইন ইভেন্ট থাকে। এইটা কে কাকে বোঝাবে বলুন? বাংলাদেশি, আমি পুরো বাংলাদেশি অ্যাজ এ হোল বলবো না, এই দখলদার ইউনূসের সমর্থকদেরকে বোঝানো তো একটা কঠিন ব্যাপার যে এই বিমস্টেক বলুন, তারপরে G7 বলুন, G8 বলুন, G20 বলুন, এরকম অনেক সম্মেলন হয় যেখানে মূল সম্মেলনের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিদের সাথে নানান ধরনের নানান স্বার্থ সংশ্লিষ্ট সাইডলাইন মিটিং হয়, আলোচনা হয়। সেটা রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান বাদ দেন, আপনার সরকার প্রধানের যেমন ধরেন বিদেশ মন্ত্রীর সাথে হতে পারে, পরিবেশ মন্ত্রীর সাথে হতে পারে, এরকম স্বার্থ সংশ্লিষ্ট নানান ধরনের সাইডলাইন মিটিং হয়। এমনকি এমনও মিটিং হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা ওভার দ্য কাপ অফ কফি হয়ে যাচ্ছে। সো এগুলোকে ফলপ্রসূ দেখানো আর এগুলোর মূল অবজেক্টিভটা, দুটার মধ্যে পার্থক্য আছে। তো ফলপ্রসূ হলে তো খুব ভালো, আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে কি আজকের আলোচনাটা ঠিক কোথায় ফলপ্রসূ হয়েছে, কি আলোচনা হয়েছে, কেমন হয়েছে না হয়েছে। এই ধরনের আলোচনাতে কিন্তু মানে আপনার আলোচনা করতে গেলে এক দেশ আরেক দেশে কিন্তু আমন্ত্রণ জানায়। আপনি খেয়াল করে দেখবেন যে নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজটা আপনি যদি লক্ষ্য করেন, আপনি যদি পুরো মিটিংটা লক্ষ্য করবেন, বড় ভাই যেরকম মজা করে ছোট ভাইয়ের কথা শোনে, খুবই মজা পায়, যার হাতে কোনো এজেন্ডা নাই, কাগজ নাই, কলম নাই, একগুচ্ছ চোথা নিয়ে আসা নাই, তিনি শুধু মজা করে শুনছেন, যে বলছে শুনছি, এত যখন চেয়েছে কথা বলার জন্য ঠিক আছে কথা বললাম। আপনার তো উপরে উপরে এটা প্রমাণ করার দরকার নেই যে আপনার প্রতিনিধিটা, আপনি উপরে উপরে কথা বলবেন হাসতে হাসতে, খুব সম্পর্ক চমৎকার, অদ্ভুত ভালো আপনার সাথে আমার সম্পর্ক, অসাধারণ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নীতি কোথায় কোন জায়গাতে সেটা সময় বলে দেবে। বেশ, অনেক ধন্যবাদ নিঝুম বাবু আপনাকে। আমরা সরাসরি ছিলাম, নিঝুম মজুমদারের কথা আমরা শুনছিলাম এবং আপনারাও আপনাদের বক্তব্য জানান। অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা বাংলাদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন বা এতক্ষণ দেখছিলেন, অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন, কিন্তু একটু যুক্তিসঙ্গত কথা বলুন, যেটা আপনাদের ভবিষ্যতের জন্য সুদৃঢ় হবে, সেই রকম কোনো মতামত জানান আর সেই রকম কোনো বিষয়কে আপনারা উত্থাপন করুন।